এত বছর, তার মানে অনেক চেঞ্জেস আসবে, অনেক কিছু আসবে, তারপরে এর চুক্তিটা থাকবে। তার মানে হচ্ছিল বিদেশি অপারেটর সবই তাদের জায়গাটা ফোকাস করবে, তাদেরকে নিজের কন্ট্রোলে সব কিছু নিয়ে আসবে এবং একটার সাথে আরেকটা কানেকশন হবে। বাংলাদেশের বন্দর চলে যাচ্ছে বিদেশি শক্তির হাতে, চলছে দেশ বিক্রির পায়তারা। এরকম খবর আমরা কয়েকদিন ধরে শুনছি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। পাশাপাশি বাংলাদেশের কিছু রাজনৈতিক দল থেকেও দাবি করা হচ্ছে যে বন্দর চুক্তির মাধ্যমে দেশকে বিদেশি চক্রের হাতে তুলে দেওয়া হচ্ছে। আসলেই কি তাই? আমরা আজ এই বিষয় নিয়ে আলোচনা করব। স্বাগত জানাচ্ছি প্রেস রুম থেকে। আমাদের সঙ্গে আজকে এই আলোচনায় যোগ দিচ্ছেন সিনিয়র জার্নালিস্ট এবং কমিউনিকেশন স্পেশালিস্ট ইসাক ফারুকী। ফারুকী, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমি একটু শুরুতে জানতে চাই যে এই যে 17ই নভেম্বর যেদিন শেখ হাসিনার মামলার রায় ঘোষণা হলো ট্রাইব্যুনালে, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে, ঠিক সেই দিনই কেন এই চুক্তিটা করতে হলো? আগে পরে করলো না কেন? এটা একটা, যদি বলতে চাই সেটা হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হবে। মানে আপনার সাথে আমার এর আগেও যতবারই কথা হয়েছে যে বিভিন্ন, আমি জানেন যে আমি একটা ব্যাকগ্রাউন্ড তুলে ধরার চেষ্টা করি। তো বিষয়টা হলো যে আপনার কোনো একটা আমাদের দেশের যে পরিস্থিতি এবং আমাদের দেশের যেই প্র্যাকটিস, যেটা আপনি সবসময় দেখেছেন যে কোনো একটা বিশেষ ঘটনার সাথে আরেকটা বিশেষ ঘটনা ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায়। বা একটা ঘটনা এখন চলছে যে রায় ঘোষণায় একটা অস্থির অবস্থা আপনার বিরাজ করবে। এটা মোটামুটি আমরা সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আমাদের চায়ের দোকান, বিভিন্ন জায়গায় কিন্তু এই আলোচনায় চলেছে একটা বিশাল অস্থিরতার জায়গাটা তৈরি হবে। এবং সেই সময়ে যেটা একটু গ্যাপ, যে পরিস্থিতি, সেটা হলো যে আমাদের চট্টগ্রাম বন্দরের, যেটা হচ্ছিল সৌদি আরবের সাথে যে চুক্তিটা হয়েছিল, হাসিনা আমলে একটা চুক্তি হয়েছিল, যেটা এখনো পর্যন্ত সেটার ওইভাবে আমরা আলোর মুখ বা কোনো কিছু আমরা দেখিনি। সেই জায়গা থেকে এরকম একটা বিষয়ে যখন বিদেশি বিনিয়োগও দেশের মধ্যে এখন গত 1-1.5 বছর ধরে একটু দোদুল্যমান অবস্থায় আমরা শুনছিলাম যে নতুন গভর্নমেন্ট আসুক, তারপরে বিদেশি বিনিয়োগ হবে, বা এখন কি করা যায়, একটা রিস্ক ফ্যাক্টর, এই বিষয়গুলিকে ফোকাসটাকে ঠিক রাখার জন্য বা একটা এমন কিছু বড় একটা জায়গা তৈরি করার জন্য করা হয়েছে এই চুক্তির যে ঘোষণা। এবং সেটাই আসছে যে 17 নভেম্বরটা বেছে নেওয়ার একটা বিষয় কি, আমাদের দেশের যে পূর্বতন সময়ের যে প্র্যাকটিস, যে একটা সময় একটা জিনিসকে ধামাচাপা দেওয়া, যে জায়গাটা, সেই ধামাচাপা দেওয়ার জন্য যে বাষ্প উঠতে যাচ্ছে, সেই বাষ্পটাকে থামিয়ে দেওয়ার জন্য কিন্তু প্রতিবারই হয়েছে কি আরেকটা মানে সম্ভাবনার কথা বা উন্নয়নের কথা বলে জিনিসটাকে ধামাচাপা দেওয়া হয়েছে। আমি সেটা কোনো ব্যক্তি, দল বা জায়গা থেকে বলবো না, সেটা আওয়ামী লীগ, বিএনপি বা আগের জাতীয় পার্টি, বা প্রতিটা সময়ে এই ঘটনাগুলি আমরা প্রতিবার সময়ই দেখেছি যে এই প্র্যাকটিসগুলো, যে একটা ঘটনাকে একটা অস্থির পরিস্থিতি তাকে থামানোর জন্য আরেকটা স্থির কোনো একটা বিষয়ে, যে একটা সম্ভাবনা বিষয়টাকে, মানে আমার কাছে যেটা মনে হচ্ছে এটা যে শেখ হাসিনার রায়ের ঘটনাটা যাতে বেশি গুরুত্ব না পায় সেদিকে নজর দেওয়ার জন্য একই দিনেই আরও একটা বড় ইভেন্ট সরকার হাতে নিয়েছিল। তো তাতে শেখ হাসিনার ইস্যুটা আসলে চাপা পড়ে নেই, চাপা পড়ে গিয়েছিল এই চুক্তির ঘটনাটাই। কারণ মানুষ হুট করে শেখ হাসিনার এই পেট্রোল বোমা এবং ককটেল ফুটোফুটির মাঝখানে ভুলেই গেছিল যে একটা চুক্তি হচ্ছে এখানে। ফুট করে 18-19 তারিখে যে জানা গেল যে একটা চুক্তি হয়ে গেছে। তো আমরা এটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে অনেক মহল থেকে প্রশ্ন উঠছে যে এই চুক্তির মাধ্যমে দেশ বিক্রি হয়ে যাচ্ছে। এই চুক্তিটাকে আড়াল করে সরকার কোনো অশুভ কোনো কাজকর্ম করতেছে, এবং এই চুক্তির যে শর্তগুলো সেগুলোও সরকার পুরোপুরি ডিসক্লোজড করছে না, ইনফ্যাক্ট ডিসক্লোজ করতে পারবেও না। চুক্তিটাই এরকমের। তো আপনার কাছে কি মনে হচ্ছে, দেশ কি আসলেই বিক্রি হয়ে যাচ্ছে? এটা একটা খুব মজার একটা প্রশ্ন, যে দেশ আসলে বিক্রি হচ্ছে কিনা। কারণ আমি যতদিন ধরে, প্রায় 25-26 বছর ধরে সাংবাদিকতার সাথে জড়িত বা এই কমিউনিকেশন সেক্টরের সাথে জড়িত, আমি প্রতিবারই দেখেছি যে যে দেশ কি বিক্রি হয়ে যাচ্ছে। প্রতিবারই দেশ বিক্রি হওয়ার কোনো একটা মানে কোনো একটা ঘটনা ঘটলো, দেশ বিক্রি হয়ে গেল। আমি যদি 1997 সালের একটা ঘটনার কথা বলি, যে আমাদের এখানে চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তি হয়েছিল, সেটা ফল আমরা পাইনি ঠিক মতো। অনেক ধরনেরই ঘটনা হয়েছিল, কিন্তু সেই জায়গাটাতে আমরা পাইনি। পরবর্তীতে
যদি এটা ধরি যে বিদেশি বিনিয়োগের কেন হচ্ছে, প্রশ্নটা আসতে পারে। কারণ আমি যদি মেডলগের কথা ধরি, যে এপিএম টার্মিনালস এবং মেডলগ এই দুইটা প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে, সেই বিশ্বের সবচেয়ে বড় দুইটা প্রতিষ্ঠান, যাদের একজনের যদি মেডলগের কথা বলি 80টা বেশি দেশে হচ্ছে ওদের এই কাজের অভিজ্ঞতা আছে। আর টার্মিনালের এবং বিভিন্ন ধরনের শিপমেন্ট বা তাদের শিপিং লাইন্সের বা তাদের হচ্ছে কন্টেনার সিস্টেম বা টোটাল হচ্ছে টার্মিনাল সিস্টেমের একটা ভালো মেডলগের আছে। আবার যদি এপিএম টার্মিনালসের কথা ধরি, তারাও হচ্ছে ইউরোপের এবং সারা বিশ্বের মোটামুটি অনেক বড় একটা প্রতিষ্ঠান, এবং তাদের প্রায় 30-এর উপরে তাদের অনেক টার্মিনাল এবং অনেক অভিজ্ঞতা আছে। এবং সেই জায়গায় কারো যদি বলি এপিএম টার্মিনাল যেমন হচ্ছে ভিয়েতনাম, তারপরে মরক্কো, তারপর আপনার নেদারল্যান্ডস, আপনার এই বাহরাইন, এদের অনেক জায়গায় ইভেন নাইজেরিয়া, যাদের সাথে আমাদের বাংলাদেশে কিছুটা হচ্ছিল টার্মিনালস কেন্দ্রিক কিছুটা মিল আছে, সেই জায়গায় হচ্ছে এপিএম এর এই বিষয়গুলি আছে। যদি এই জায়গা থেকে ধরি যে তাদের টার্মিনালসের অভিজ্ঞতা আছে, কিন্তু সেখানে পজিটিভ সাইডটা আমরা পরে বলি, কিন্তু যদি ঝুঁকির কথা বলি, মানুষজন কেন আলোচনা করছে, কেন বিক্রি, কারণ বিদেশি অপারেটরের কাছে অনেক বছরের জন্য চুক্তিটা চলে যাচ্ছে, এবং সেখানে তো সেই জায়গায় হচ্ছে গভর্নমেন্ট এখানে কিন্তু তাদের এই নিয়ন্ত্রণ নাই, ওই সময়টাতে নিয়ন্ত্রণ নাই। ওই সময়টাতে তারা রাজস্ব ভোগ করবে, তাদের লোকজনের সাপোর্ট হবে, অনেক কিছু হবে, কিন্তু জিনিসটা হবে কি, বিদেশি অপারেটর টোটালটা কন্ট্রোল করবে। এই যে এই কন্ট্রোলটা মনে করা হচ্ছে যে তাইলে কি আমি 22 বছর বা 30 বছর, 22 বছর মানে কি, আপনি একটা মজার গল্পের মতো করে, যে আমরা একটা ছোটবেলায় শুনতাম যে একটা বাসায় 16 বছর থাকলেই সেই বাসার দাবিদার, আমরা দাবি করতে পারি যে ওই বাসার মালিক আমরাই, যে আমি 16 বছর ধরে আসছি, আমি মালিক আমার। সেখানে যদি আপনি 22 বছর বা 33 বছরের কথা ধরেন, সেখানে হচ্ছে এত বছর, তার মানে অনেক চেঞ্জেস আসবে, অনেক কিছু আসবে, তারপরে এর চুক্তিটা থাকবে। তার মানে হচ্ছিল বিদেশি অপারেটর সবই তাদের জায়গাটা ফোকাস করবে, তাদেরকে নিজের কন্ট্রোলে সব কিছু নিয়ে আসবে, এবং একটার সাথে আরেকটা কানেকশন হবে, এবং এতগুলি দেশের সাথে হচ্ছিল একটা ইন্টারনাল রিলেশন তৈরি হবে, এবং আমাদের সকল ইনফরমেশন তারা হচ্ছিল ইন্টারনালি, তাদের যেহেতু অটোমেশন সব সিস্টেম, সে সব কিছু তথ্যগুলি হচ্ছে আদান প্রদান হবে। দ্যাট মিনস তথ্য চুরি হওয়ারও সম্ভাবনা আছে। কিন্তু এখানে আমি একটু প্রশ্ন করতে চাই, এটা তো শুধু বাংলাদেশের যে ইসের কথা আপনি বললেন, ঝুঁকির কথা বললেন, তথ্য চুরি হওয়ার কথা বা যেগুলো, এই সমস্যাটা তো শুধু বাংলাদেশের না, কারণ এরা তো সারা বিশ্বেই বানাচ্ছে টার্মিনাল। এটারই কেন বলছি, কারণ এপিএম টার্মিনালসের আগের যে ঘটনাগুলি, যে আপনি বাহরাইনের কথা বলেন বা মরক্কোর কথা বলেন, ভিয়েতনামের কথা বলেন, নেদারল্যান্ডসের কথা বলেন, প্রত্যেক জায়গায় সেম ঘটনাটাই, তারা হচ্ছে যে বিদেশি যে নিয়ন্ত্রণ, সবারই একই ঝুঁকি ছিল, বিদেশি নিয়ন্ত্রণ। তো এই এতটুকুন ঝুঁকি, এটা খুব স্বাভাবিক, যেহেতু সবাই বানাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা এখানে হিউজ ইনভেস্টমেন্ট আমাদের দেশে আসছে, 55 কোটি ডলার, প্রায় 7,000 কোটি টাকা, তাই না? 7-8 হাজার কোটি টাকা দিয়ে দুইটা টার্মিনাল, একটা কেরানীগঞ্জে আর একটা হচ্ছে চট্টগ্রামে লালদিয়াতে। তো এত হিউজ পরিমাণের ইনভেস্টও তো আমাদের দেশে আসছে। হ্যাঁ, ইনভেস্টমেন্ট আসছে, শুধু ইনভেস্টমেন্ট না, আপনি এখানে আরও অনেক পজিটিভ সাইডও আছে। আপনি যদি পজিটিভ সাইড বলেন, প্রথম কথা হচ্ছে হলো আমাদের যে অনেক বছরের ব্যাকলগ মানে হচ্ছে হলো আপনার পোর্টে কন্টেনার আটকে থাকা, জট তৈরি হওয়া, এই জটের কারণে কিন্তু আপনি দেখবেন যে আমাদের প্রচুর শিপমেন্ট ক্যান্সেল হয় আমাদের দেশে, সেটা আরএমজি সেক্টর বলেন, যে কোনো সেক্টরে বলেন, একটা শিপমেন্ট ক্যান্সেলের একটা ঘটনা ঘটে আধুনিক টার্মিনাল না থাকার কারণে। আবার আরেকটা বিষয় হচ্ছিল, ওইখানে অমুকের কাছে যাও, ফাইল থেকে অমুক কাছে যাও, এরকম করতে করতে এরকম যে আমাদের যে দীর্ঘসূত্রিতা ব্যুরোক্রেটিক যে প্রবলেম, সেই প্রবলেমের কারণে হচ্ছে একটা টাইম স্প্যান হয়ে যায়, এবং একটা মানি ফ্লো তৈরি হয়, যার কারণে হচ্ছিল আমরা বাইরের সাথে হচ্ছিল কানেকশন বিল্ড আপ করতে পারি না। তো এই যে জায়গাটা, এটা কতদিন আমরা নিজেরা অসহ্য করব? এক্স্যাক্টলি, আপনার কথা সূত্র ধরে আমি যদি আরেকটু বলি, যে বাংলাদেশের বেশিরভাগ সরকারি যেসব এরকমের সংস্থা আছে, ধরি বাংলাদেশ বিমান, রেলওয়ে, আমরা সারা জীবনই শুনে আসছি যেগুলো লস, সরকারের লস প্রজেক্ট, এগুলো লস প্রজেক্ট। কিন্তু লস কেন হবে? ট্রেনের টিকিট পাওয়া যায় না কিনতে গেলে, বিমানের টিকিট পাওয়া যায় না কিনতে গেলে, তারপরে এই যে বন্দর, এটাও তো শুনি যে লস প্রজেক্ট অনেক সময়। লস কেন হবে? লস তো হওয়ার কিছু নেই এখানে। তো আমাদের বিদেশি সংস্থা, কোনো সংস্থার হাতে যদি আমরা দিয়ে লাভ করতে পারি, তাহলে সেটা কি করে আমাদের জন্য ক্ষতির হতে পারে? আমি আপনাকে একটা পজিটিভ জায়গা, বাইরে যাব না, আমি দেশের মধ্যে দুইটা উদাহরণ আপনাকে বলি। আমি ফ্যাক্টর বলতেছি, আপনার আমাদের নগদ আমাদের দেশের প্রতিষ্ঠান, কিন্তু এটা ডাক বিভাগের
ডাক বিভাগ যদি নগদ সরাসরি পরিচালনা করতো, যেটা আমরা টেলিটকের ক্ষেত্রে দেখতে পাই যে ওরকম আমরা পাচ্ছি না, সেরকম নগদের ক্ষেত্রে ওই ঘটনাটাই করতো। নগদ বেসরকারিভাবে ডাক বিভাগের সাথে জাস্ট চুক্তিভিত্তিকভাবে কোলাবোরেট করে ওরা কাজ করছে, বেসরকারিভাবে কাজ চলছে দেখে আমাদের এখানে হিউজ একটা ইনভেস্টমেন্ট বিজনেস সবকিছু হচ্ছে, আপনি লাভজনক একটা প্রতিষ্ঠান। এবং একটা নেগেটিভ জায়গা কিন্তু আরেকটা প্রবলেম হচ্ছে, যে এটা হলো শ্রমিকদের অসন্তোষের একটা কথা শোনা যাচ্ছে, যে শ্রমিক অসন্তোষ হতে পারে বা ইউনিয়ন লিডারদের এই বন্দরের ক্ষেত্রে, কারণ অটোমেশন কমে যাবে তো তাদের। হ্যাঁ, অটোমেশন হবে, অটোমেশন হলে অনেক শ্রমিক চলে যাবে যারা আসলেই কাজ জানে, তারা থাকবে। এটা কি শুধু শ্রমিক ইস্যু নাকি এখানে সিন্ডিকেটেরও কোনো ইস্যু আছে? অনেক বড় একটা ইস্যু আমাদের দেশে, অনেক কিছু আপনি দেখবেন ইউনিয়ন লিডারদের সাথে কানেক্টেড। আমাদের অনেক কিছু সিপিএ নেতা, সিবিএ নেতা, এরকম অনেক কিছুর সাথে। এটা ডেনমার্কের সংস্থার হাতে চলে যায় অপারেশনটা, তাহলে তাদের মতো করে চলবে, এসব নেতাদের আর্থিক ক্ষতি হবে এবং তাদের ওইখানে ঘটনা কর্তৃত্ব থাকবে না। এখন ধরেন ভূমি অধিগ্রহণ নিয়ে যে প্রবলেমটা ছিল আমাদের, এই যে এই জায়গাগুলি নেওয়ার সময় বা এই যে এটার জন্য তাদের যে জায়গা লাগবে বা যে টার্মিনালটাকে তারা তৈরি করবে, সেটার জন্য ভূমি অধিগ্রহণ নিয়ে যে সমস্যা ছিল, এটাও তো পলিটিক্যাল বলেন বা তাদের সিন্ডিকেট বলেন, এখানে সিন্ডিকেটের একটা তো বিষয় থাকেই। তো সেই জায়গা থেকে আমরা যদি চিন্তা করি যে মানে নেগেটিভিটিও যেমন আছে, আবার পজিটিভ সাইড আছে, কারণ আমাদের একটা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক তৈরি হবে এবং একটা আধুনিক টার্মিনাল পাচ্ছি আমরা। সারা বিশ্বের যতবারই যেই জায়গায় হয়েছে সবাই কিন্তু এইটাই হয়েছে, এভাবেই হয়েছে। আচ্ছা, আমি এই সারা বিশ্বের সূত্র ধরে আরেকটা তথ্য আপনাকে জানাই, যে মানে কথা হচ্ছে বিভিন্ন মহল থেকে যে কারণে, যে আমাদের চুক্তি ডিসক্লোজড করা হচ্ছে না, চুক্তিতে কি লেখা আছে, আমরা কি পাচ্ছি, আমরা কি দিচ্ছি, এইটা সাধারণ জনগণকে দেখানো হচ্ছে না। তার মানে এখানে শস্যের মধ্যে ভূত আছে, এটা ধারণা করা হচ্ছে। আমি একটু এর সঙ্গে যুক্ত করি, ভারতেও কিন্তু এরকমের অনেক টার্মিনাল, বিদেশি সংস্থা, বিদেশি যাদের এক্সপার্ট আছে সংস্থা, তারা এসে ভারতের অনেকগুলো, প্রায় 22টার মতো, আমি যতটুকু জানি যে 22টার মতো বন্দর তাদের টার্মিনাল বানিয়ে দিয়ে গেছে। এবং সেই 22টা টার্মিনালের যে চুক্তি, সেই চুক্তিটা তাদের যে সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইট, সেখানে সব প্রকাশ করে দিয়েছে। এবং এর বাইরে আরও অনেক এরকমের চুক্তি যা আছে, কনসেশন চুক্তি যেটাকে বলা হয়, এই চুক্তির প্রায় সবই 250 চুক্তি তাদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে। কিন্তু আমাদের ক্ষেত্রে এটা প্রকাশ করা হচ্ছে না কেন? আচ্ছা, এইখানে যদি বলি যে প্রকাশ করা হচ্ছে না কেন, এটা একটা বড় কনসার্ন। আপনার এর আগের যে সৌদি আরবের সাথে যে চুক্তিটা হয়েছিল, বা এর আগে মানে দুবাইয়ের সাথে, মানে আপনার সংযুক্ত আরব আমিরাতের সাথে চুক্তি হয়েছিল, সেই চুক্তিগুলির জায়গা থেকে যদি বলেন, সেখানে অনেক মানুষ ডিসক্লোজ হয়নি আমাদের এখানে। ইভেন রাশিয়ার সাথে আমাদের যে রাশিয়ার ইঞ্জিনিয়ারদের দিয়ে হচ্ছিল আমাদের রূপপুর পারমাণবিক কেন্দ্র, এবং তারা অলরেডি চলে গেছে, কিন্তু মানে রাশিয়ানরা অনেকেই আছে, আবার মূল যারা এটাকে কন্ট্রোল করেছিল এবং তারা ওই দেশে নিয়ে আমাদেরকে লোকজনকে ট্রেনিংও দিয়ে নিয়ে আসছিল, সেই জায়গা কিন্তু অনেক কিছু কিন্তু ডিসক্লোজ আমাদের দেশে এইখানে প্র্যাকটিসটা নাই অনেক কিছুতেই। যেটা শুধুমাত্র যে দুই পক্ষের মধ্যে, হ্যাঁ, টু পার্টিসের সাথেই হচ্ছে ওদের থাকে। এবং আমাদের যদি বলেন যে অনেক জায়গায় আপনি ক্লজগুলি কিন্তু আমাদের নিজস্ব যে ক্লজগুলি, সেখানেও কিন্তু অনেক জায়গায় কিন্তু আমরা কিছু থাকি যে সেটা নন এনডিএ, নন ডিসক্লোজেবল ক্লজ যেই কথাটা, সেটা কিন্তু আমরা নিজেদেরই অনেক কাজের মধ্যে কিন্তু এই চুক্তিগুলি করি, ব্যক্তিগতভাবে ওয়ান টু ওয়ানও আমরা এটা করে থাকি, রাইট? সেরকমই কিছু একটা জিনিস হচ্ছে হলো যে আমার কাছে যেটা মনে হয় যে কিছু চুক্তির ক্লজ যদি হচ্ছে হলো আসলেই জানানো উচিত, যেটা আসলে আমাদের জন্য, যে আমরা কতটুকু রাজস্ব গভর্নমেন্ট আসলে করছে, পাবে, এবং সেটাতে আসলে কতটুকু কর্তৃত্ব তাদের হাতে থাকবে, বা ম্যান পাওয়ার বাংলাদেশি কত পার্সেন্ট এখানে কাজ করার সুযোগ পাবে, মানে যেটা আসলে আপনার ফ্যাক্টগুলি জানানো। এইগুলি যদি এই ক্লজগুলি অবশ্যই এখানে লেখা থাকবে, এই ক্লজগুলি অবশ্যই তাদের এনডিএর থেকে বের করে নিয়ে এসে তাদের উচিত হচ্ছে হলো এটা ওপেন করে দেওয়া, যে আমি কিছু ক্লজ আমি মানুষের জন্য, হ্যাঁ, এটা এরকম থাকবে এই জিনিস, আর কিছু ক্লজ যদি হচ্ছিল যেটা দেশের অস্থিরতা তৈরি করতে পারে বা অন্য কিছু করতে পারে, সেটার জন্য আপনি এনডিএ করেন। ওকে, রাষ্ট্রের অনেক গোপন তথ্য থাকতে পারে, রাইট, সেটাকে আপনি ক্লোজ করে
হ্যাঁ করবেন না। করবেন। এই জায়গাটা। থ্যাংক ইউ মিস্টার ফারুকী। আমরা এই বন্দর চুক্তি বিষয়ে যে আলোচনা করলাম, আশা করি অনেক কিছুই জানতে পারলাম। আমরা একটু আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। সম্প্রতি বাংলাদেশে 5.7 মাত্রার ঢাকাতে ভূমিকম্প অনুভূত হয়েছে এবং এটা বোধহয় স্মরণকালের মধ্যে সবথেকে বড় ভূমিকম্প, মোটামুটি স্মরণযোগ্য ভূমিকম্প বলা চলে। তো ভূমিকম্পের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ভ্যাকেন্ট করে দেওয়া হয়েছে, মানে সবগুলো হল একসঙ্গে ভ্যাকেন্ট করে দেওয়া হয়েছে, সেটা 15 দিনের জন্য। মানে এই 15 দিন আমি জানতে চাচ্ছি আপনার কাছে, 15 দিন কি করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? 15 দিনে কি নতুন বিল্ডিং তৈরি করবে এখানে 15 দিনের মধ্যে, নাকি যা পুরাতন বিল্ডিং আছে এগুলোকে সংস্কার করে ফেলবে 15 দিনের মধ্যে? তারা কোন উদ্দেশ্যে এটা বন্ধ করলো? এটা প্রথম কথা হচ্ছিল এটা তাদের চিন্তা ভাবনা যে ওরা কীভাবে করবে, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি এটা সম্ভব না। মানে আমি যদি কৌশলগত জায়গা থেকে বলি, কারণ ভূমিকম্পের যে চরিত্র এবং চিত্র এবং আমাদের বাংলাদেশের যে পার্সপেক্টিভ, সেই জায়গা থেকে আমরা এই ধরনের ডিসিশন এটা আসলে মানে কোন যুক্তি দিয়ে আসলে করা হয়েছে সেটা আমার কাছে বোধগম্য হয়নি। ভ্যাকেন্ট করে দাও, আমরা এটাকে একটু ইন্সপেকশন, হয়তো বা যেটা হতে পারে যে ইন্সপেকশন করে দেখতে পারে যে ভূমিকম্প নিয়ে আমি 15 দিন দেখবো যে আমার কোন কোন জায়গায় হচ্ছে ফাটল ধরছে, কোন কোন প্রবলেমগুলি ঝুঁকিপূর্ণ আছে। এইটা শুধুমাত্র একটা আপনি একটা থরো রিসার্চ যেটাকে আমরা বলি, যে একটা ফার্স্টই যে অ্যাডভান্স লেভেলে না, একটা প্রাথমিক যে রিসার্চ যেটা বলি, বা একটা অবজারভেশন বা মনিটরিং যেটা আমরা বলতেছি, যে এভালুয়েশন, মনিটরিং, ইভালুয়েশন করে এটা জাস্ট শুধু চেকিং করে যে জানা যে আসলে এটা মানে ভূমিকম্প। এটা তো হল ভ্যাকেন্ট না করেও করা যেত, একটা যে চেকটা করা দরকার ছিল যে ঝুঁকিপূর্ণ ভবন কিনা, এটা তো হলের সব স্টুডেন্টকে বের করে দিয়ে করার কোনো দরকার ছিল না আমি মনে করি। কারণ এখানে হাজার হাজার স্টুডেন্ট, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক স্টুডেন্ট আছে যাদের জাস্ট একদিনের নোটিসে হল থেকে বের হয়ে চলে যাওয়াটা মানে তাদের জন্য এটা কষ্টের ব্যাপার। এবং অনেকে টিউশন আছে ঢাকাতে, ম্যাক্সিমাম স্টুডেন্টই আবাসিক স্টুডেন্টের টিউশনের উপর নির্ভর করে চলে। নির্ভর শব্দটাই বলছে আমি, নির্ভর করে মানে তাদের অর্থনৈতিক নির্ভরতার জায়গা একটাই, টিউশন। এই যে হুট করে একটা সিদ্ধান্ত নিল, আমি এই সিদ্ধান্তের পিছনে আরেকটা সূত্র আপনাকে জানাই, সেটা হচ্ছে যে ভূমিকম্পের পর মহসিন হলের স্টুডেন্টরা, তাদের মহসিন হল তো পুরনো হল, মহসিন হলের স্টুডেন্টরা হল থেকে বের হয়ে যে তাদের যে কর্মকর্তা কর্মচারীদের যে আবাসিক এলাকা আছে যেগুলো মজবুত, সেখানে যে এক ধরনের প্রতিবাদের মতোই যে আমরা এখন আপনাদের সঙ্গে এখানে থাকবো, হাউস টিউটর বলেন বা যারা ছিলেন ওখানে প্রভোস্ট, তাদের কাছে যে বলেন এটা প্রতিবাদের মতোই যে আমাদেরকে এই পুরানো জরাজীর্ণ হলে আপনারা রেখে দিছেন, আমরা তো ভূমিকম্পে কাঁপতেছে আমাদের হল, যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে, আমরা এখন থেকে আপনাদের সঙ্গে এইখানে ঘুমাবো। এবং তাদেরকে সরাতেই নাকি তারা ওখান থেকে আসতেছিল না। এখন তো ছেলেপেলের প্রতিবাদের ধরনটাও একটু পরিবর্তন হয়ে গেছে, তারা ওখান থেকে নড়তেছিল না, তাদেরকে সরানোর জন্যই নাকি কর্তৃপক্ষ সারা বিশ্ববিদ্যালয়ের হল ভ্যাকেন্ট ঘোষণা করছে। মানে সেটাও যদি হয়, আমি যেটা বললাম এটাও যদি সত্য হয়, সেটাও তো দুঃখজনক। সেটা কেন হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল তো পুরাতন না, সব হল তো ঝুঁকিপূর্ণ না, নতুন অনেক ওই যে অমরকিশোর হল, ওই পাশে নতুন হল যেগুলো হয়েছে, এই হলগুলো তো নতুন, এই হলগুলো তো মানে এই পুরাতন হলে ঝুঁকিপূর্ণ না। পুরাতন কতটুকু ঝুঁকিপূর্ণ সেটা তো একটা আলাদা বিষয় আছে। আপনি যে ভ্যাকেন্সির কথা বলে, আমাদের এর আগেও আপনি গত বছরও কিন্তু এরকম ভ্যাকেন্ট করারও কিছু ঘটনা আমরা দেখেছি। না, সেটা তো ওই ইসের সময় অভ্যুত্থানের সময় একটা মানে এটা পলিটিক্যাল ডিসিশন ছিল ভ্যাকেন্ট, মানে এটা একটা মানে যে কোনো কিছু হলো করে দেবে একটা এরকম একটা মানে যে পরে গণহারে একটা মানে ছাত্ররা সামনের থেকে চলে গেলে আপাতত আপদ থেকে বাঁচি, ব্যাপারটা এরকম। এটা হলো যে নিজেকে জাস্ট কিছু সময়ের জন্য সেভ করা। এবং একটা রিপোর্ট আপনি হয়তো মানে আমি যদি সাংবাদিকতার জায়গা থেকে বলি যে এই 15 দিন পরে একটা রিপোর্ট দেখবেন জেনারেট হবে যে এই অবস্থা, এটার হলের এই অবস্থা, এই হলের অবস্থা, একটা রিপোর্ট আসবে, ভ্যাকেন্সি কেন ভ্যাকেন্ট করা হয়েছে একটা তৈরি হবে। সেই রিপোর্ট বানানোর পরে হ্যাঁ ঠিক আছে, এবার এই হলে এরকম ভাবে এরকম স্টুডেন্ট থাকবে, এই হলে এইভাবে থাকবে, এরকম ঘটনাগুলি করতে পারে। সম্প্রতি বাউল আবুল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তার বিরুদ্ধে অভিযোগ তিনি আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন। তো কি মনে হয় উনি কতটুকু কটূক্তি করেছেন? একটা জিনিস কি, আপনি কটূক্তির জায়গা থেকে আপনি কতটুকু দেখতেছেন, এটা হলো প্রথম বিষয়। এখন আমি আপনার সাথে কথা বলতেছি যে আমি যদি আপনাকে বলে যে অটল আপনি খুব খারাপ মানুষ, আপনাকে আমার একদম পছন্দ না, যদি আপনি হচ্ছে একটু নিজেকে পরিবর্তন না করেন, তাহলে আমি আপনাকে আর আপনার সাথে আর মিশবো না, এই কথাটা আমি ধরে আপনাকে বললাম যে আমি আর মিশবো না,
কিন্তু এই জিনিসটা আমি মন থেকে বলি না, কিন্তু অটল আমি আপনাকে ভালোবাসি বলেই এই কথাগুলি বলতেছে। এখন প্রথম অংশটা যদি আপনি কেটে লাগান তাইলে মিনিং দাঁড়াবে। আর যদি লাস্টের অংশটা যে বলে যে আমি আপনাকে ভালোবাসার জায়গাটা বা বন্ধুত্বের জায়গা বা ভালো সম্পর্কের জায়গা বা আপনার সাথে জায়গাটা কোন লেভেলে আমার সাথে আছে আপনার, সেটা আপনি ছাড়া আর আমি ছাড়া তো আর কেউ জানার কথা না। তো সেই জায়গাটাই হচ্ছে হলো যে কতটুকু শোনানো হচ্ছে, কতটুকু জানা হচ্ছে, বা কোন সেন্স থেকে একটা মানুষ কথা বলতে পারে, তার কতটুকু লাইন আছে। আমি যদি আমাদের দেশে একটা প্র্যাকটিস আমি দেখি যে মানে পীর মুর্শিদ এরকম অনেক ধরনের ঘটনা আপনারা দেখেন, শরীয়তি মারফতি বা মাইজভান্ডের বিভিন্ন ধরনের বিষয় আছে, বিভিন্ন তরিকার মানুষ আমাদের দেশে সহ অবস্থান করতেছে। এখন এক একজনের থিওলজি, এক একজনের চিন্তাভাবনা এক এক রকম, এক একজনের হচ্ছে হলো লাইন এক এক রকম। সেই জায়গায় আপনি অন্য জায়গার মানুষ হয়ে কিন্তু এই লাইনকে আপনি কিন্তু বুঝতেও পারবেন না, বোঝাটা কঠিন, অনেক কঠিন হবে। যারা মাজার বিশ্বাস করেন না তাদের থিওরি একরকম, যারা মাজার বিশ্বাস করে তাদের থিওরি একরকম। এখন দুই পক্ষের দুই রকমেরই স্পেকটেটর বা দুই রকমের দর্শক আছে, দুই রকমের মানুষের কিন্তু হচ্ছে হলো একজন ভয়েস রেইজার আছে। এখন যারা আছে তারা তাদের কথা ধরে কিন্তু ওভারঅল আপনি কিন্তু এটাকে একটা অ্যানালাইসিসের মধ্যে ফেলতে পারবেন না যে সে আসলে ভুল করছে না খারাপ ঠিক করছে। আগে জানতে হবে তার ফ্যাক্টটা কি। রাইট, এখন এই প্রসঙ্গেই বলি যে এই বাংলাদেশে জানতে চাওয়াটা, যে এই ফ্যাক্টটা কি, এই জানতে চাওয়ার ধৈর্যটা কমে গেছে। বিশেষ করে গণ অভ্যুত্থানের পর থেকে আমরা নতুন তৌহিদি জনতার নামে একটা উৎপাত দেখতে পাচ্ছি, যেখানে সেখানে যে এরা উৎপাত শুরু করছেন এবং যা খুশি তাই করছেন। এখন আমরা দেখেছি বাংলাদেশে শত শত মাজার ভেঙে ফেলা হয়েছে, অথচ এই মাজারের মাধ্যমেই বাংলাদেশে বা এই অঞ্চলের ইসলাম ধর্মের প্রসার হয়েছে একটা সময়। মাজারকে আশ্রয় করেই, আমি এই শব্দগুলোই বলতে চাই, মাজারকে আশ্রয় করেই ইসলাম ধর্মের প্রসার ঘটানো হয়েছে একটা সময়। তার মানে এই ইসলাম প্রসারেও মাজারের একটা বিশাল ভূমিকা ছিল এখানে। সেই মাজারকেও তৌহিদি জনতা ভেঙে ফেলেছে, তাই না? এটা হয়েছে। বর্তমান আমাদের সংস্কৃতি উপদেষ্টা একজন সংস্কৃতিবান মানুষ, ওনার অনেক সুনাম। কয়েকদিন আগে 840 মুক্তি পেল, আমরা দেখলাম উনি অনেক চমৎকার কাজ করছেন। তার সময়ে এসে এই তৌহিদি জনতার নামে এ ধরনের কাজ হওয়া, মাজার ভাঙা কিংবা বাউলদেরকে হেনস্থা করা, বাউলদেরকে গ্রেফতার করা, এগুলো আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এখানে প্রথম বিষয় হচ্ছে হলো আপনি যেটা বলছেন সেখান থেকে যদি আসি, যে আমাদের এই মাজারের মাধ্যমে যে অনেক ইসলামের একটা প্রচার হয়েছে, সেটা হযরত শাহজালাল বড় উদাহরণ। যদি তাদের কথা চিন্তা করি, তারা কিন্তু তাদের মতো করে কিন্তু একটা ইসলামের প্রচার করেছে। পরবর্তীতে যেটা হচ্ছে যে মানুষের যে এবার অস্থিরতা, যে সময়ের জায়গাটাকে অনেকটা টেস্ট ম্যাচ থেকে হচ্ছে T20 চলে আসার মতো, যে আমরা অনেক অস্থির সময়, এবং এখন 1 মিনিটের মানুষ রিল দেখতে পছন্দ করে, মানে অনেক শর্ট টাইমে এখন 1 মিনিটে আপনি কতটুকু কি বলবেন, এখানে খণ্ডিত অংশটাই থাকবে, আসল কথাটা পুরোটা থাকবে না। আর মোস্তফা ফারুকের যে ভূমিকা, আমরা ওনার যদি পুরনো জায়গাগুলি দেখি, উনি নিজে ধরি মাছ না ছুঁই পানির মতো অনেক কাজ করেছেন, যেটা আমি নিজে উপদেষ্টার হওয়ার আগে উনি ধরি মাছ না ছুঁই পানির মতো কাজ করেছেন। এবং উনি গত 15 বছরে, আমরা এমন না যে আমি তার পক্ষে কথা বলবো বা বিপক্ষে কথা বলবো, আমি ফ্যাক্টের কথা বলবো, যে গত 15 বছরে উনি অনেক সুযোগ গ্রহণ করেছিলেন, আগের সরকারের কাছ থেকে প্রচুর সুযোগ উনি গ্রহণ করেছেন। তার আগেও বিএনপি সরকারের আমলে উনি অনেক সুযোগ গ্রহণ করেছিলেন, সবসময় উনি সুযোগ গ্রহণ করেছেন। এবং সেই সুযোগের জায়গা থেকে যখনই কোনো বিশেষ বিষয় আসতো, সেই বিষয়টা হচ্ছে হলো উনি কিন্তু এটা নিয়ে কথা বলতেন না। তাহলে বিষয়টা কি দাঁড়াবে, যারা লেবাসধারী বা যারা তৌহিদি জনতার নাম দিয়ে যে বিষয়টাকে মানে একটা ধর্মের নাম নিয়ে একটা ম্যাসাকার তৈরি করতেছে, হ্যাঁ, এবং আপনার কোন ইসলামে বা কোনো জায়গায় কিন্তু আপনি অধর্মের করার কথা কোনো জায়গায় বলা নেই। আপনি জিহাদ বলতে তো আসলে এটা অন্য দিকে যাবে, জিহাদের দিকে আমরা যাইতে চাই না আজকে। কিন্তু আমরা আশা করব যে যদি মোস্তফা সরোয়ার ফারুকী, আমাদের মাননীয় সংস্কৃতি উপদেষ্টা, যদি আমাদের দেখে থাকেন, আমাদের শুনে থাকেন, আমরা শঙ্কা প্রকাশ করছি তাকে নিয়ে আমাদের যে আশা ছিল, তিনি সেই আশা পূরণ করতে পারছেন না। যদি দেখে থাকেন তাহলে আশা করি যে ভাববেন এই বিষয়টা নিয়ে। ইসহাক ফারুকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, শেষ করছি আজকের প্রেস রুম। দেখা হবে আবার
ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।